নমস্কার বন্ধুরা, আজ পড়ে শোনাব ছোট গল্প ডানপিটে। লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। যে সময় আমাদের গল্পের শুরু, কাশীতে তখন উৎকৃষ্ট লাচ্চাদার রাবড়ি 5 আনা সের বিক্রয় হইত। ল্যাংড়া আম টাকায় 1 পণ, মহিষের দুধ টাকায় পাকি 12 সের। বাংলা 1287-88 সালের কথা। কাশীতে তখন স্কুল কলেজ বেশি ছিল না। শহরের বসতি আরও ঘিঞ্জি ছিল। তেলের আলো জ্বলিত রাস্তায়। অত্যন্ত অপরিষ্কার ছিল শহরের অবস্থা। গাড়ি ঘোড়া ছিল কম। বড়ুয়ামঙ্গলের মেলার সময় গঙ্গার ধারে ধনীদের 2-4খানা নতুন ধরনের ভিক্টোরিয়া কি ফিটন গাড়ি দেখা যাইত। এক্কা ও স্প্রিংবিহীন টাঙা ছিল প্রধান সম্বল। শহরের বাইরে উটের গাড়ি চলত। গণেশ মহল্লাতে তখন রামজীবন চক্রবর্তীর খুব নাম ও পসার প্রতিপত্তি। কমিশরিয়েট বিভাগে বড় চাকুরিতে তিনি বেশ 2 পয়সা রোজগার করিয়াছিলেন, তবে হাতে রাখিতে পারিতেন না। সেকালের রীতি অনুযায়ী তাঁর কাশীর বাড়িটা ছিল একটা হোটেলখানা। চাকুরি প্রয়াসী বা অক্ষম ও নিরাশ্রয় আত্মীয় স্বজন ও স্বগ্রামের লোকের ভিড়ে বাড়িতে পা দিবার স্থান থাকিত না। রামজীবনবাবুর 4 ছেলে, বড় 3 জন ভয়ানক ডানপিটে। স্কুলে যাইবার নাম করিয়া পথে মারামারি করিত, ঘুড়ি ওড়াইত, স্কুলের সময়টি কাটাইয়া ছুটির সময় বাড়ি ফিরিত। ইহাদের উপযুক্ত সঙ্গীও জুটিয়াছিল 10-12 জন পাড়ার ছেলে। সকলেই সমান ডানপিটে, সমানই তাদের বিদ্যার্জন স্পৃহা। স্কুলের সময় দল বাঁধিয়া বাড়ি হইতে বাহির হইয়া হয়তো শহরের বাইরের পথের ধারের এক বড় পেয়ারা বাগানে ঢুকিয়া ফল ছিঁড়িয়া খাইয়া ফেলিয়া ছড়াইয়া নষ্ট করিয়া বেলা 4টার পরে বাড়ি ফিরিত। কোনোদিন বা সারনাথের পথে কোথাও চড়ুই ভাতি করিতে গেল। মাসের মধ্যে 15 দিন এরকম চলত। গণেশ মহল্লাতে প্রেমচাঁদ মুখুজ্জের নামে নদিয়া জেলার একজন বৃদ্ধ ব্রাহ্মণ কাশীবাস করতেন। তার এক পিতৃমাতৃহীন ভাইপো তার কাছে থাকিয়া নামে বিদ্যাভ্যাস করিত। কাজে সে ছিল উপরোক্ত ডানপিটে স্কুল পালানো ছেলের দলের একজন চাই সদস্য। ভাতুষপুত্রটির নাম সতীশ। রং টকটকে গৌরবর্ণ, একহারা চেহারা, নতুন স্প্রিংয়ের মতো তার সমস্ত দেহের একটা দৃঢ়তা, বাঁধুনি ও স্থিতিস্থাপকতা ছিল। নতুন নতুন বদমাইশি ফন্দি আঁটিবার বুদ্ধিতে ও সাহসে দলের সকলেই তার কাছে হার মানিত। ফলে এই দলটির লেখাপড়া যা হইবার হইল। তারপর যখন শখের থিয়েটারের ধুম কলিকাতা হইতে কাশী গিয়া পৌঁছিল, এদের দল কাশীতে নব আন্দোলনের প্রতিভূ ও প্রাণস্বরূপ হইয়া মহা উৎসাহে নিজেরাই বড় বড় কাগজে সিন আঁকিয়া বেলের আঠা দিয়া জুড়িতে লাগিল। নিজেরাই স্টেজ বাঁধিল এবং ঘণ্টামার্কা সবেদার সাহায্যে রাজা উজির সাজিয়া নাটকাভিনয় শুরু করিল। বছর 5 পরে প্রেমচাঁদ মুখুজ্জের লীলাপ্রাপ্তি ঘটিল। গণেশ মহল্লার রামজীবন বাবুও গভর্নমেন্ট পেনশনের মায়া কাটাইলেন। তাঁর ছেলেরা পৈতৃক অর্থ ভাগবাটোয়ারা করিয়া লইয়া ভাই ভাই পৃথক হইল। সতীশ নিরাশ্রয় ও কপর্দকশূন্য অবস্থায় এখানে ওখানে ঘুরিতে ঘুরিতে জুটিল গিয়া নেপালে। নেপালে যে কি করিয়া সে দরবার হাসপাতালে কম্পাউন্ডারি পাইয়া চাকুরিতে ও চিকিৎসা ব্যবসায় 2 পয়সা রোজগার করিতে লাগিল, যে সতীশ ইংরেজি স্কুলের 3য় শ্রেণীর গণ্ডি 2-3 বৎসরেও ডিঙাইতে পারে নাই, সে কি করিয়া দুরূহ ইংরেজিতে লেখা ডাক্তারি বই আয়ত্ত করিয়াছিল, সামান্য বেতনের কম্পাউন্ডার হইয়া সে কিভাবে অবসর সময় রোগী দেখিয়া চিকিৎসা ব্যবসায় বেশ নাম করিয়া ফেলিল, সেসব খবর দিতে পারিব না। কিন্তু প্র্যাকটিসে সে বাস্তবিকই সুনাম অর্জন করিল। বিশেষ করিয়া অস্ত্রচিকিৎসায় ভালো ও নিপুণ অস্ত্রচিকিৎসকের যে গুণ থাকা দরকার, সাফ হাত, সাফ চোখ, সাহস,
সতর্কতা, প্রকৃতিস্থতা, অবিচলিত বিচারবুদ্ধি এইসব গুণ তার ধীরে ধীরে বাড়িতে লাগিল, সঙ্গে সঙ্গে পসারও। সতীশ নেপালে আসিয়া স্থানীয় স্কুলের জনৈক শিক্ষকের কন্যাকে বিবাহ করিয়াছিল। শিক্ষকের নাম মৃত্যুঞ্জয় বাবু, বাড়ি নদিয়া জেলার মেহেরপুরের। 5 বৎসর অন্তর বৃদ্ধ পিতাকে দেখিতে একবার করিয়া দেশে যাইতেন। বিবাহের 2 বৎসর পরে বাংলা 1307 সালে তাঁদেরই সঙ্গে সতীশ বাংলাদেশে অনেককাল পরে ফিরিয়া আসিল ও সর্বপ্রথম কলকাতা শহর দেখিল। পৈতৃক বাসস্থান যে গ্রামে ছিল সেখানেও একবার গেল। বাংলাদেশে আসিয়া সতীশের মনে হইল যে মায়ের মুখ সে ভালো মনে করিতে পারে না। ধোঁয়া ধোঁয়া অস্পষ্ট সামান্য একটু মনে পড়ে, যেন মেঘলা দিনের দিবানিদ্রার স্বপ্ন। সে মায়ের স্নেহ সারা দেশটাতে ছড়াইয়া পড়িয়া যেন সাগ্রহে তাহার প্রত্যাবর্তনের প্রতীক্ষায় পথ চাহিয়া বসিয়া আছে। গ্রামে আসিলে গ্রামের তো কেহ তাহাকে চিনিতেই পারে না, কারণ সে গিয়াছিল নিতান্ত ছেলেবেলাতে, 10-12 বছর বয়সে। পৈতৃক ভিটা খুঁজিয়া বাহির করিতে বেগ পাইতে হইল, কারণ এমন দুর্ভেদ্য বন জঙ্গলে ঢাকা পড়িয়াছে যে বাহির হইতে চিনিয়া লওয়াই কষ্টকর। গ্রামের সকলেই আসিয়া ধরিয়া বসিল যে তাহাকে দেশে ঘরবাড়ি করিতে হইবে, এখানে বাস করিতে হইবে। ইহার মধ্যে প্রতিবেশীর পুত্রের উপর নিছক নিঃস্বার্থ ভালোবাসা ছিল না, তাহা বলাই বাহুল্য। দেশে মোটে ডাক্তার নেই। সতীশের মতো একজন নামজাদা ডাক্তার গ্রামে বসিয়া প্র্যাকটিস করিলে গ্রামের লোকের সুবিধা বড় কম নহে। চক্ষু লজ্জার খাতিরে অন্তত গ্রামের লোকের কাছে সে তো আর ভিজিট লইতে পারিবে না। সেবার সতীশ ভিটার মায়া কাটাইয়া ফিরিয়া গেল বটে, কিন্তু দেশের মায়া তাহাকে পাইয়া বসিয়াছিল। পরের বৎসরই সে পুনরায় শীতকালে ছুটি লইয়া গ্রামে ফিরিয়া পৈতৃক ভিটার বনজঙ্গল কাটাইয়া সেখানে টিনের ঘর তুলিয়া ফেলিল। ছুটি ফুরাইলে আবার কর্মস্থানে ফিরিল সেবারও। কিন্তু দেশের মায়া একবার পাইয়া বসিলে তাকে কি ছাড়ানো সহজ? চন্দ্রগিরি উদয়গিরির দুর্গম গিরিসংকট পার হইয়াও নদিয়া জেলার ক্ষুদ্র গ্রামের ডাক নেপালে গিয়া পৌঁছাইয়াছিল। পর বৎসর সতীশ চাকুরিতে ইস্তফা দিয়া স্ত্রীপুত্র সহ দেশে আসিয়া বসিল ও গ্রামে প্র্যাকটিস শুরু করিল। সে আজ 32 বছর পূর্বের কথা। তখন অলিতে গলিতে MB পাস ডাক্তার হয় নাই। আজকালকার মতো পাশ করা ডাক্তার খুঁজিয়া মেলানো দুর্ঘট ছিল। নিকটবর্তী নরহরিপুরের বাজারে তখন যদুরাম শ্যাকরা ছিল দেশের মধ্যে বড় ডাক্তার। যদুরাম বাদে একজন মুসলমান হোমিওপ্যাথ, একজন কবিরাজও ছিল। ইহারা গেল প্রবীণের দলে। তরুণের মধ্যে কানাইলাল রায় কলকাতা হইতে কিসের একখানা সার্টিফিকেট আনিয়া ডাক্তার সাজিয়া বসিয়াছিল। সতীশ আসিয়াই প্র্যাকটিস জমাইয়া ফেলিল। সে উপরোক্ত হাতুড়ে দলের অনুকরণে নরহরিপুরের বাজারে ডাক্তারখানা খুলিয়া আধ হাত লম্বা হরফে নিজের নামের সাইনবোর্ড ঝুলাইল না, বা রোগীর বাড়ি আসিয়া স্থানীয় অন্যান্য ডাক্তারদের নিন্দাবাদ করাও অভ্যাস করিল না। গ্রামের বাড়ির একখানা ঘরে ঔষধ রাখিত, আলাদা ডিসপেন্সারিও ছিল না। রোগীরা আসিয়া বসিত সতীশের বাড়ির সামনে বটতলায়। তাদের বসিবার স্থানের পর্যন্ত কোনো ব্যবস্থা ছিল না। কিন্তু এসব সত্ত্বেও সতীশের বাড়ির সামনের বটতলায় রোগীর ভিড় দিন দিন বাড়িয়া চলিল। দিনরাতে স্নানাহারের সময় নেই। 7-8 ক্রোশ দূরের গ্রাম হইতেও রোগী দেখিবার ডাক আসিতেছে। গরুর গাড়িতে রোগী দেখিয়া বেড়াইতে বেড়াইতে সতীশ হাঁফাইয়া পড়িল। প্রতিদিন সকালে নিজের বাড়িতে গড়ে 3-4টা সার্জিক্যাল কেস লাগিয়াই আছে। ব্যাপার দেখিয়া যদুরাম একদিন কানাই ডাক্তারকে বলিয়া বসিল, এত রোগী এদেশে ছিল কোথায় এতদিন হে? গত 20 বৎসরের মধ্যে যদু ডাক্তার এত রোগীর ভিড় কখনো দেখে নাই এ অঞ্চলে।
বেগতিক বুঝিয়া কবিরাজটি একদিন জিনিসপত্র বাঁধিয়া অন্যত্র সরিয়া পড়িল। কানাই দর্জির দোকান খুলিবার জন্য সুবিধামতো দোকান ঘরের সন্ধান করিতে লাগিল। যদু স্যাকরার অন্য কোনো উপায় ছিল না এই বয়সে। আগেকার ২-৫টা বাঁধা পুরনো ঘর ও পূর্বসঞ্চিত সামান্য কিছু টাকার জোরে কোনো রকমে টিকিয়া রহিল মাত্র। সতীশের ২টি ছেলে ও ছোট একটি মেয়ে। মেয়েটির হঠাৎ একদিন ভয়ানক জ্বর হইয়া পড়িল। নিজের বাড়িতে নিজে চিকিৎসা করা যায় না বলিয়া সতীশ যদুরাম স্যাকরাকে ডাকাইল। যদুরাম দেখিয়াই বিষণ্ণ মুখে বলিল, তাই তো মুখুজ্যমশায়, এ তো ভয়ানক রোগ। আপনিও বোঝেন, আমিও বুঝি। এ রোগ তো এখানে সারবার নয়। এখন অন্য সবাইকে তফাত করুন, ছোঁয়াছুঁয়ি না হয়। ডিপথিরিয়া বড় সাংঘাতিক ব্যাপার কিনা। যদুরাম প্রাণপণে কদিন দেখিল, কিছুই করা গেল না। তৃতীয় দিনে মেয়েটি মারা পড়িল। এই ব্যাপারের পর হইতে সতীশের স্ত্রীর সামান্য মস্তিষ্ক বিকৃতি ঘটিল। আপন মনে বকুনি, ইহাই দাঁড়াইল উপসর্গ। নয়তো অন্য সব দিকে কোনো অপ্রকৃতিস্থতার চিহ্নও নেই। সংসারের কাজকর্ম, স্বামীপুত্রের যত্ন, কিছুরই মধ্যে কোনো ত্রুটি নেই। সতীশ বড় দমিয়া গেল। হাতে পয়সার জোর ছিল, কিছুদিন প্র্যাকটিস বন্ধ রাখিয়া এখানে ওখানে ঘুরাইয়া আনিল সকলকে। পূর্ববঙ্গে শ্বশুরবাড়ি গিয়া রইল কিছুদিন। কলকাতায় আসিয়া ডাক্তার কবিরাজ দেখাইল। তখনকার মতো উপশম না হইল যে এমন নয়, কিন্তু দেশে আসিয়াই যথা পূর্বং তথা পরং। বড় ছেলেটির বয়স 12। সে 3 ক্রোশ দূরবর্তী রামনগরের হাইস্কুলের বোর্ডিংয়ে থাকিয়া পড়াশুনো করিতেছিল। ছোট ছেলেটিকেও এবার সতীশ সেখানে রাখিয়া দিল। এসব বাংলা 1312 সালের কথা। তারপর যেমন অন্য 5 জন মানুষের দিন যায়, সতীশের দিনও তেমনিভাবে যাইতে লাগিল। রোগী দেখা, টাকা রোজগার, সংসার প্রতিপালন। ছেলেরা বড় হইল। বড় ছেলেটির নাম বিনয়। সে আইএসসি পাশ করিয়া মেডিকেল কলেজে ডাক্তারি পড়িতে লাগিল। সতীশ পুত্রবধূর মুখ দেখিবার জন্য এই সময় তার বিবাহও দিল। ছোট ছেলে তখনও স্কুলের ছাত্র। সে তার দাদার চেয়েও মেধাবী ও সুবুদ্ধি। ইতিমধ্যে নানা স্থান হইতে তাহার বিবাহের সম্বন্ধ যাতায়াত করিতেছিল। এসব গেল বাইরের ব্যাপার। সতীশের মনের বড় অদ্ভুত পরিবর্তন হইতে লাগিল ধীরে ধীরে। 15-16 বৎসর ধরিয়া সে এই গ্রামে এবং পার্শ্ববর্তী অঞ্চলে ডাক্তারি করিতেছে। এই 15-16 বৎসরের জীবনে নিতান্ত একঘেয়ে রোগী দেখা, খাওয়া, ঘুমোনো, ভূষণদার দোকানে বসিয়া মাঝে মাঝে গল্পগুজব, সংসারের বাজার হাট করানো ব্যবস্থা করা, দিনের পর দিন, মাসের পর মাস, বৎসরের পর বছর। একঘেয়ে একরকম জীবনধারা, বৈচিত্র্য নাই, পরিবর্তন নাই, নতুনতর অনুভূতির কোনো আসিবার পথ নাই কোনো দিক দিয়া। কিন্তু সতীশ এ বিষয়ে খুব সচেতন নয়। জীবনে তেমন আর আনন্দ নেই, এ কথা এক আধবার তাহার মনে যে না উঠিতেছে এমন নয়। কিন্তু এ লইয়া ভাবিতে সে বসে নাই কখনো, ভাবিবার সময়ও পায় নাই। কিন্তু ক্রমে এ কথাটা তাহার মনের মধ্যে উঁকি মারিতে লাগিল। হয়তো নিস্তব্ধ দুপুরে বিলের পাশের পথ দিয়া গরুর গাড়িতে আরামে সে ভিন গায়ের রোগীটি দেখিতে চলিয়াছে। মাঠের ধারে ধারে ঘুঘু পাখির ডাকে কিংবা বিলের গভীর জলে বাগদি ছেলের ডোঙা চড়িয়া মাছ ধরিবার দৃশ্যে সে দেখিত সে হঠাৎ অন্যমনস্ক হইয়া কাশীতে যাপিত বাল্যজীবনের কথা ভাবিতেছে। রামরাম সাহু হালুইকরের দোকানে লক্ষ্মী বলিয়া সেই মেয়েটি থাকিত। এতকাল পরেও তার সে গলার সুমিষ্ট সুর যেন প্রাণে লাগিয়া আছে। একবার সে রামজীবনবাবুর বড় ছেলে বাদল, তার ভাগ্নে নড়ু, 3 জনে জঙ্গম বাড়ির বারোয়ারি আসরে সিদ্ধি খাইয়া কি কাণ্ডটাই করিয়াছিল। নেপালে একবার কর্নেল খড়গসামসের জং রানা বাহাদুরের কন্যার বিবাহতে নিমন্ত্রিত হইয়া গিয়াছিল।
গিয়া দেখিল খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই। একটা মোড়কের মধ্যে মালসা ও সুপারি, আর একটা মোড়কে 5টি টাকা। সতীশ কর্নেল বাহাদুরের দেওয়ানকে বলিল, টাকা কিসের? নিমন্ত্রিত হয়ে এসে টাকা নেওয়া আমরা অপমানজনক মনে করি। দেওয়ান বলিল, এখানে এই নিয়ম, না নিলে কর্নেল চটতে পারেন। সতীশ রাগ করিয়া বলিল, চোটে আমার কি করবেন তিনি? চাকরি নেবেন? নিন, আমি এখনই ইস্তফা দিতে রাজি আছি। টাকা কখনোই নিতে পারব না। গোলমাল শুনিয়া রানা বাহাদুর নিজে আসিয়া ব্যাপারটা অন্যভাবে মিটাইয়া দিলেন। চাকুরি যাওয়া তো দূরের কথা, সেই মাসেই সতীশের 10 টাকা বেতন বৃদ্ধি হইয়াছিল। গত 15 বৎসর ধরিয়া সতীশ তো অনবরত সকলের কাছেই কাশী আর নেপালের গল্প করিয়া আসিতেছে। তাহার সমবয়সী লোকেদের কাছে, দেশের বন্ধুদের কাছে, রোগী ও রোগীর আত্মীয় স্বজনের কাছে, কিন্তু সে শুধু বাহাদুরি লইবার জন্য। সে কত দেশ বেড়াইয়া কত অভিজ্ঞতা সঞ্চয় করিয়াছে, কত বড় মানুষই করিয়াছে, কত বড় বড় লোকের সমাজে মিশিয়াছে, তাহা সাড়ম্বরে জাহির করিবার জন্য। এবার কিন্তু এসব জীবনের স্মৃতি একটা অস্পষ্ট বেদনার মতো তাহার মনে আসিয়া উদয় হইতে লাগিল। কি যেন একটা জিনিস চিরকালের জন্য হারাইয়া গিয়াছে, আর কোনোদিন তাহার সাক্ষাৎ মিলিবে না। সতীশের এই এত বড় পসারের বিনিময়ও নয়, সঞ্চিত অর্থের বিনিময়ও নয়, কোনো কিছুতেই না। এই গ্রামের জীবনও ক্রমে নিরানন্দ হইয়া উঠিতে লাগিল। সতীশ গ্রামে আসিয়া এ গ্রামে যে কয়টি সুখের সুখী, দুঃখের দুঃখী প্রবীণ আত্মীয়স্থানীয় লোক পাইয়াছিল, এ পাড়ার অম্বিকা রায়, শ্যামকান্ত গাঙ্গুলি, ও পাড়ার বৃদ্ধ গোসাই মশায়, এরা একে একে মারা গেলেন। আষাঢ় মাসের শেষে যদুরাম স্যাকরার রোগশয্যার পার্শ্বে সতীশের ডাক পড়িল। যদুরামের বয়স হইয়াছিল প্রায় 75 বৎসরের কাছাকাছি। গত 10 বৎসর অর্থাভাব ও দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ করিয়া যদুরামের স্বাস্থ্য একেবারে ভাঙিয়া পড়িয়াছিল। সতীশ বুঝিল এই বয়সে তার ওপর ডবল নিউমোনিয়ার রোগ। যদুরামও বিছানা ছাড়িয়া আর উঠিবে না। যদুরাম নিজেও সেটা ভালো করিয়াই বুঝিয়াছিলেন। ক্ষীণ কণ্ঠে বলিল, মুখুজ্জে মশাই, ওষুধ আর কি দিবেন, পায়ের ধুলো দিন। একটা কথা বলি, নাতিটার উপায় করতে পারলাম না। দুটো ছেলে মারা গেল। ওইটুকু বংশের মধ্যে শিবরাত্রির সলতে, ওকে আপনার চরণে দিয়ে গেলাম। কম্পাউন্ডারিতে ভর্তি করে নেবেন আপনার ডাক্তারখানায়। বছর 3 দেখে শুনে শিখলে তবুও অন্য চাষাগায় গিয়ে হাতুড়েগিরি করেও 2 খেতে পাবে। সতীশের চোখ জলে ভরিয়া আসিল। ভগ্ন হৃদয় বৃদ্ধ চিকিৎসকের অন্তিম শয্যাপার্শ্বে বসিয়া সে আশ্বাস দিল, এ বিষয়ে তাহার দ্বারা যতটুকু সাধ্য সে করিতে ত্রুটি করিবে না। যদুরাম এমন পয়সা রাখিয়া যায় নাই যাহাতে তার শ্রাদ্ধের খরচ নির্বাহ হইতে পারে। সতীশ নিজে শ্রাদ্ধ সংক্রান্ত যাবতীয় ব্যয়ভার বহন করিল। নাতিকে নিজের ডাক্তারখানায় আনিয়া কাজ শিখাইতে লাগিল। খুচরো কিছু দেনা ছিল বৃদ্ধের, তাহাও একরূপ সাময়িক মীমাংসা করিয়া দিল। এই সময় সতীশের নিজের সময়েরও পরিবর্তন দেখা দিল। ছোট ছেলের কলেজের খরচ, বড় ছেলের ডাক্তারি পড়ার খরচ, এদিকে কি জানি কেন রোগীর সংখ্যা কমিতেছে। স্থানটা কি হঠাৎ স্বাস্থ্যনিবাস হইয়া উঠিল নাকি? সঞ্চিত অর্থে ক্রমশ হাত পড়িতে লাগিল এবং সাধারণত যাহা ঘটিয়া থাকে, এবারও সঞ্চিত অর্থে হাত যখন পড়িল, সে হাতকে আর গুটানো গেল না। বৎসরের পর বৎসর ক্রমশ খরচ বাড়িয়াই চলিয়াছে। আয় তেমন নেই। হাতের টাকা নিঃশেষ হইতে এ অবস্থায় কতদিন লাগে? সতীশ অমানসিক পরিশ্রম করিতে লাগিল। আর 2 বছর। বিনয় মানুষ হইলে আর কিসের ভাবনা? এ অঞ্চলে MB পাশ করা ডাক্তার কটা আছে? কখনো যেসব গ্রামে 10 টাকা ভিজিটের কমে সতীশ যায় নাই,
এখন 4 টাকা লইয়াও সেখানে যাইতে হইতেছে। নিজে দুধ খাওয়া ছাড়িয়া দিল, বাড়ির চাকরকে জবাব দিল, খরচ কম পড়িবে বলিয়া স্ত্রী ও পুত্রবধূকে কলকাতায় পাঠাইয়া ছেলেদের বাসা করিয়া দিল। নিজে দেশে হাত পুড়াইয়া রাঁধিয়া খাইয়া এবং সারা দিন টোটো করিয়া গ্রামে গ্রামে রোগী দেখিয়া যাহা পায়, প্রতি সপ্তাহে কলকাতার বাসাতে বিনয়ের নামে মানি অর্ডার করে। বিনয় এমবি পাশ করিয়া যুদ্ধে গেল। সতীশের দুঃখ ঘুচিল এতদিনে। গ্রামের মধ্যেও একটা সাড়া পড়িল না এমন নয়। এ অঞ্চলে এমবি পাশ করা ডাক্তার এই প্রথম। তাহার উপর বিনয় আবার গভর্নমেন্টে চাকরি পাইয়া সুদূর মেসোপটেমিয়ায় গিয়াছে। সেদিন নাকি ছোটোখাটো একটি খণ্ডযুদ্ধে আরবদের গুলি বিনয়ের কানের পাশ কাটাইয়া বাহির হইয়া গিয়াছে। পয়সা কি এমনি হয়? বিনয় পত্রে এ ঘটনাটি বাবাকে জানাইয়াছিল। নরহরিপুরের বাজারে ভূষণ দায়ের পুরনো আড্ডাটি আর ছিল না, কারণ 15 বৎসর হইল ভূষণ মারা গিয়াছে। তবুও এ দোকানে ও দোকানে বসিয়া সতীশ গর্বের সঙ্গে পুত্রের চিঠি হইতে যতটুকু সে দেশের খবর পায় তাহারই সাহায্যে যুদ্ধের গল্প করে। সঙ্গে সঙ্গে বলে, কিন্তু আমাদের নেপালে যখন প্রাইম মিনিস্টারের বাড়ির সামনের ময়দানে প্যারেড হতো, তাতে আমরা যুদ্ধের কৌশল সবই দেখেছি। মেশিন গান ও তো আমাদের সামনেই প্রথমে নেপালে এলো। আমাদের কাছে ওসব নতুন নয়। অর্থাৎ নেপাল ও সতীশের যৌবন, ইহারা কাহারও কাছে পরাজয় স্বীকার করিবে না। সব ছিল নেপালে। 2-4 বার মোটা টাকার মানি অর্ডার পাইয়া সতীশ মহা উৎসাহে বাড়ি নতুন করিয়া তৈরি করিবার জন্য মিস্ত্রি লাগাইল। ছেলে বড় ডাক্তার হইয়া ফিরিয়া আসিতেছে। সাহেবী মেজাজ এখন তার। এ ধরনের বেমেরামতি পুরনো বাড়িতে থাকিতে তাহার কষ্ট হইবে। সতীশ ছেলের উপযুক্ত মতো বাড়ির পুনরায় সংস্কার করিতে অনেক ব্যয় করিয়া ফেলিল। এইখানে ডাক্তারখানা হইবে, এইটি ছেলের বসিবার ঘর, এইটি নাতিদের পড়িবার ঘর। হঠাৎ মেসোপটেমিয়া হইতে বিনয়ের পত্র আসা বন্ধ হইয়া গেল। 2-10 দিন করিয়া মাসখানেক কোনো খবর নাই। সতীশ অত্যন্ত ধৈর্যশীল। সে নিজে অটল থাকিয়া স্ত্রী ও পুত্রবধূকে নানা মিথ্যে স্তোকবাক্যে ভুলাইয়া রাখিবার চেষ্টা করে। ক্রমে গ্রামময় গুজব রটিয়া গেল, বিনয় আর নেই, যুদ্ধে মারা পড়িয়াছে। বিনয়কে গ্রামের সকলেই ভালোবাসিত। তাহার সুন্দর চেহারা ও মধুর ব্যবহারের গুণে বিনয়কে কেহ পর ভাবিত না। এ সংবাদে চোখের জল ফেলিল না এমন লোক নাই গ্রামে। সতীশের সহ্য করিবার শক্তি দেখিয়া সকলে অবাক হইয়া গেল। তাহার মুখে একদিন কেহ কোনো দুর্বল কথা শুনিল না। চোখের জল দেখা তো দূরের কথা। জ্যৈষ্ঠ মাস, ভীষণ গরম। মুখুজ্জে বাড়ির তেঁতুলতলার সামনে একখানা ভাঙা গরুর গাড়ির উপর বসিয়া পাড়ার নিষ্কর্মা যুবকরা আড্ডা দিতেছে। এমন সময় সাইকেলের মোড়ের মাথায় সাহেবী পোশাকে কাহাকে আসিতে দেখা গেল। বিনয়! মুখুজ্জে কিন্নি স্নানান্তে শিব পুজো করিতে বসিয়াছিলেন। পুজো ফেলিয়া ছুটিতে ছুটিতে পথের ধারে আসিলেন, অর্থাৎ তাহার পায়ের বাতের দরুন যতটুকু ছোটা তার পক্ষে সম্ভব হয় ততটুকু বেগে। বিনয়কে বুকের মধ্যে জড়াইয়া কাঁদিয়া ফেলিলেন। যুবকেরা সকলেই বলিল, আচ্ছা ভয় দেখিয়েছিলে বিনয়দা, বেশ যা হোক। বিদ্যুৎ বেগে গ্রামের সর্বত্র বিনয়ের প্রত্যাবর্তনের সংবাদ প্রচারিত হইবার সঙ্গে সঙ্গে সতীশ ডাক্তারের বাড়ির উঠোনে সব পাড়ার লোক ভাঙিয়া পড়িল। বিভিন্ন পাড়ায় সেদিন সন্ধ্যায় গ্রামের মেয়েরা হরিল্লুট দিল। বিনয় যুদ্ধ হইতে আসিয়া প্রথম প্রথম গ্রামেই বসিয়াছিল, তারপরে সে মহকুমায় গিয়া বসিয়াছে। এত পসার এ অঞ্চলে কোনো ডাক্তারের কেহ কখনো দেখে নাই। সতীশও ডাক্তারি করিত স্বগ্রামেই, কিন্তু ছেলে আসিবার সঙ্গে সঙ্গে তাহার পসার কমিয়া গেল। সবাই বিনয়কে চায়, সতীশকে কেহ বড় একটা ডাকে না। সে সকলকে গর্বের সঙ্গে বলে, তা তো হবেই, বিনয় এসেছেন, এত বড় ডাক্তার,
আমরা তো সেকেলে কোয়াক, ওদের কাছে কি আমরা? পরাজয়েরও সুখ আছে, গর্ব আছে। সতীশ একদিন হঠাৎ আবিষ্কার করিয়া ফেলিল সে বৃদ্ধের দলে পড়িয়া গিয়াছে। গণেশ মহল্লার সে ডানপিটে সতীশ। ঠাসা বন্দুকের এক দেওরে অসিঘাটের ওপারের চরে যে 3টে পাখি মারিয়াছিল মনে আছে। বড়ুয়ামঙ্গলের সময় আলোকিত বজরার পাশ দিয়ে ডুব সাঁতার দিতে দিতে কাহাদের আলোকোজ্জ্বল বজরা। যাক, সেসব পুরনো কাসন্দি ঘাঁটিয়া লাভ কি? মোটের ওপর সতীশকে সবাই এখন বুড়োকর্তা বলিতে শুরু করিয়াছে, এটা সে লক্ষ্য করিল, বিশেষত বিনয় ফিরিয়া আসিবার পর হইতে। নাতিরা স্কুলে পড়ে, সতীশের ছোট ছেলে কিন্তু ভালো হইল না। সে কলেজ ছাড়িয়া দিয়া এতদিন বাড়িতেই বসিয়াছিল, এইবার দাদার ডাক্তারখানায় কম্পাউন্ডারি আরম্ভ করিল। জলের স্রোতের মতো বৎসর কাটিয়া যাইতেছে। দেখিতে দেখিতে বিনয়ের প্রত্যাবর্তনের পর 7 বৎসর কাটিল। এই 7 বৎসরে অনেক পরিবর্তন ঘটিয়া গেল সতীশের জগতে। বিনয় কুসঙ্গে পড়িয়া ঘোর মাতাল হইয়া উঠিয়াছে। পয়সা যথেষ্ট রোজগার করে, কিন্তু হাতে রাখিতে পারে না, কাহাকেও মানে না। যুদ্ধে গিয়েই সে মদ খাইতে শিখিয়াছিল। আগে বাপকে ভয় করিত, লোকলজ্জার ভয় রাখিত। এখন বয়স বাড়িবার সঙ্গে সঙ্গে বাপকে আর তেমন মানে না। সতীশ স্বগ্রামেই থাকিত। প্রথম প্রথম পুত্রবধূরা গ্রামের বাড়িতেই থাকিত। ক্রমে তাহারা চড়িয়া গেল বিনয়ের বাসায়। সতীশের স্ত্রীর সেই উন্মাদ রোগ একেবারে কখনো সারে নাই, এই সময় বেশি করিয়া দেখা দিল। সেই জন্যই মাকে বিনয় দেশের বাড়িতে রাখিয়াছিল। তবু এতদিন সর্বদা দেখাশোনা করিত, শুশ্রূষা ও চিকিৎসার ত্রুটি কখনো করে নাই। ক্রমে ক্রমে কিন্তু মাকেও সে অবহেলা করিতে লাগিল। 1 মাসেও একবার মাকে দেখিতে আসে না, অথচ সে মোটর কিনিয়াছে। এই 9 মাইল পথ আসিতে কতক্ষণ লাগে? শুধু পানদোষ নয়, আনুষঙ্গিক অনেক উপসর্গই জুটিয়াছে বিনয়ের। স্ত্রীপুত্রকেও যন্ত্রণা দেয়। সংসারের ন্যায্য খরচের টাকা রাত্রে কোথায় গিয়া ব্যয় করিয়া আসে কেহ জানে না। প্রায় সারা রাত্রি বাইরে কাটায়। মাঝে মাঝে দিনমানেও ডাক্তারখানায় বসে না। পসার কমিতে লাগিল, রোগীরা আসিয়া ফিরিয়া যায়। বৃদ্ধ বয়সে সতীশ ঘোর অর্থকষ্টে পড়িল। বিনয় বাপমাকে মাঝে মাঝে টাকা যে না দেয় এমন নয়, কিন্তু তাতে সতীশের চলে না। ছোট ছেলেটি দাদার অবস্থা দেখিয়া নিজের স্ত্রীপুত্র লইয়া শ্বশুরবাড়ি চলিয়া গেল। সেও বাপমায়ের বিশেষ কোনো সংবাদ লয় না। সন্ধ্যাবেলা বসিয়া বসিয়া তামাক খাইতে খাইতে সতীশ অন্যমনস্কভাবে এই সব কথাই ভাবিতেছিল। এমন সময় উঠোনে কাহাকে আসিতে দেখা গেল। কে? আমি পটল, দাদা। সতীশ খুশি হইয়া একগাল হাসিয়া হুঁকো হাতে উঠিয়া দাঁড়াইল। আয় পটল, আয় আয়। পটল বিনয়ের বড় ছেলে দিব্যেন্দুর ডাক নাম। গৌরবর্ণ, সুশ্রী, 14-15 বছরের হাস্যমুখ বালক। নাতিদের জন্যে বৃদ্ধের মন কেমন করে সর্বদা, কিন্তু তাহারা বড় একটা এদিকে পা দেয় না। অপ্রত্যাশিতভাবে নাতিকে দেখিয়া সতীশ যেন আকাশের চাঁদ হাতে পাইল। তোর বাবার খবর কি রে পটল? দিব্যেন্দু অপরাধীর মতো দৃষ্টিতে চাহিয়া বলিল, সেই একই রকম দাদা, বরং আরও বেড়েছে। পরে সে দাগ দেখাইল। মাতাল অবস্থায় বাবা কি একটা শক্ত অ্যালজেব্রার অঙ্ক কষতে দিয়েছিল, সে পারে নাই বলিয়া ছড়ি দিয়ে মারিয়াছে। দুজনে বসিয়া অনেক কথা হইল। সতীশ বলিল, বস পটল, রাঁধিগে গিয়ে, খাবি কি নইলে? সতীশের স্ত্রী এখন সম্পূর্ণ পাগল। একটা ঘরে একা দিনরাত শুইয়ে থাকে। আপন মনে বিড়বিড় করিয়া বকে। কাজকর্ম করা দূরের কথা, না খাওয়াইয়া দিলে খায় না। সতীশ বলিল, এই একবার মনে হয় পটল
আবার প্র্যাকটিস শুরু করি। কিন্তু এখন আর কেউ আমায় ডাকবে না। 30 বছর আগে যখন এসেছিলাম এদেশে তখন তেমন ডাক্তার ছিল না। এখন নরহরিপুরের বাজারেই 3টে ক্যাম্বেল পাস, একটা এমবি। ওদিকে তো বিনয় রয়েছে, অমল রয়েছে, শ্যামবাবু, সবাই এমবি। আমাকে আর কে ডাকবে? দিব্যেন্দু বলে, ভেবো না দাদা, আমি পাশ করে যখন চাকরি করব তখন তোমার আর এ দশা থাকবে না। সতীশ উৎসাহের সহিত বলিল, আমায় কাশী পাঠিয়ে দিস পটল, কতকাল দেখিনি। এই শুনবি তবে আমরা কি করতাম সেখানে। দিব্যেন্দু জ্ঞান হইয়া পর্যন্ত কাশীর গল্প, নেপালের গল্প অনেক শুনিয়াছে ঠাকুরদাদার মুখে। একই গল্প 50 বার সে শুনেছে অন্তত, মুখস্থ বলিতে পারে। তবুও বৃদ্ধ ঠাকুরদাদাকে খুশি করিবার জন্য বলিল, বলো না দাদা, চন্দ্রগিরি পার হইবার সময় সেবার নেপালের পথে সেই কি হয়েছিল? দিব্যেন্দু কখনো নেপাল দেখে নাই, কিন্তু ঠাকুরদাদার মুখে আজন্ম বর্ণনা শুনিয়া চন্দ্রগিরি, রত্নগিরি, রক্সৌলের পশুপতিনাথের মেলার দৃশ্য এইসব তার মানসপটে সুস্পষ্ট রেখা ও বর্ণে রূপ গ্রহণ করিয়াছিল। চোখ বুঝিলেই এসব যেন সে দেখিতে পায়। সকালে উঠিয়া দিব্যেন্দু চলিয়া গেল। সতীশ বলিল, তোর বাবাকে বলিস কি পটল, জুতো এই দেখ একেবারে নেই, স্যান্ডেলটা সেই তোর বাবার দরুন সেবার বাসা থেকে এনেছিলাম, তা ছিঁড়ে গিয়েছে। দিব্যেন্দু যাবার সময় বলিয়া গেল, এসব কথা আমি বলেছি বলো না যেন বাবাকে দাদা, তাহলে বাবা পিঠের ছাল তুলবে আমার। দিব্যেন্দু চলিয়া গেলে বৃদ্ধ আবার পুরাতন দিনগুলির স্বপ্ন দেখিতে থাকে। আজকাল হাতে কাজকর্ম একেবারে নেই। এ ধরনের অলস জীবন সে যাপন করে নাই কখনো। আপন মনে বসিলেই সেই সব কথাই মনে আসে। গাঙ্গুলি বাড়ির আন্নাকালী 2টি কচি শশা হাতে পৈঠেতে উঠিয়া বলিল, গাছে হয়েছিল জ্যাঠাবাবু, মা বললে দিয়ে আয়। আঁচলের মুড়োয় বাঁধা কি একটা জিনিস খুলিতে খুলিতে বলিল, আর এই কটা। সতীশের মনের নিরানন্দ ভাব অন্তর্হিত হইয়া গেল। আগ্রহ উজ্জ্বল চোখে আন্নাকালীর আঁচলে বাঁধা দ্রব্যের দিকে চাহিয়া বলিল, কি রে ওতে, মটর ডালের বড়ি? বাহ বাহ, দে, রাখ এইখানে মা। সতীশ চিরকাল খাইতে ও খাওয়াইতে ভালোবাসে, আজকাল অভাবে পড়িয়া গিয়াছে। অমন উপার্জনক্ষম ছেলে থাকিতেও নাই। তাই গ্রামের মেয়েরা ভালো জিনিসটা বাড়িতে হইলে সতীশকে মাঝে মাঝে পাঠাইয়া দেয়। আন্নাকালী 14-15 বছরের সুন্দরী মেয়ে। উপরি উপরি 4টি কন্যার জন্মগ্রহণের পর বাপ মা পঞ্চম ও সর্বকনিষ্ঠ কন্যাটির ওই নাম রাখিয়াছিলেন। নামের সঙ্গে তার চেহারার কোনো সম্পর্ক নাই। সে হাসিয়া বলিল, আপনার হাতের সেই কলাইয়ের ডাল রান্না কখনো ভুলব না জ্যাঠাবাবু, মেয়ে মানুষে অমন রাঁধতে পারে না। সতীশ খুশি হইয়া উজ্জ্বল মুখে বলিল, কবে খেলি রে আন্না? আন্নাকালী ঘাড় দুলাইয়া বলিল, বারে, এই তো ভাদ্র মাসে অরন্ধনের দিনে। তারপর ঘরের দিকে চাহিয়া বলিল, জ্যাঠাইমা কেমন? ওই একরকম, ওর আবার ভালো আর মন্দ। ওরই জন্যে তো কোথাও যেতে পারি নে আন্না, নইলে কাশিতে গেলে একটা পেট চলে যায়। আর কাশিময় আমার বন্ধু বান্ধব, তা ওর অযত্ন হবে, ওকে দেখবে শুনবে কে? সেই জন্যেই তো আছি আটকে, নইলে আমার আবার ভাবনা। এই শুনবি কাশিতে আমরা কি করতাম? তারপর কাশির গল্প আরম্ভ হয়। আন্নাও এই সব গল্প ইতিপূর্বে শুনিয়াছে, কিন্তু গল্প শুনিতে সে ভালোবাসে, বিশেষ করিয়া জ্যাঠামশায়ের মুখে। সে রোয়াকের পৈঠার ওপর বসিয়া পড়ে। কাশীর কথা হইতে কখন নেপালের কথা আসিয়া পড়িয়াছে দুজনের কেহই লক্ষ্য করে নাই। হঠাৎ আন্না উঠোনের দিকে ভীত চোখে চাহিয়া বলিল, জ্যাঠাইমা কোথায় বেরিয়ে যাচ্ছে যে। ধর ধর মা, ধর, নিয়ে আয় না, জ্বালালে বাপু। আন্না দৌড়িয়া উঠিয়া গিয়া শীর্ণ দেহ, রুক্ষ কেশ,
বকুনিরত জ্যাঠাইমার হাতখানি খপ করিয়া ধরিয়া ফেলিয়া বলিল, এসো জ্যাঠাইমা, কোথায় যাচ্ছ, এসো। একেবারে ঘরের মধ্যে নিয়ে জামা। না, আমার হয়েছে যত বিপদ। তা ইয়ে আন না, কলাইয়ের ডাল রাঁধবো এখন মা, আজ দুপুরে আমার এখানে দুটো খাস এখন। পরের বছর হইতে বিনয়ের পসার একেবারেই কমিয়া গেল। 10-12 বছর আগেকার ব্যাপার আর ছিল না। এখন এক মহকুমা টাউনের ওপর 3 জন এমবি। পানদোষ ও উশৃঙ্খলতার জন্য ভদ্র গৃহস্থের বাড়িতে তাহাকে কেউ আজকাল ডাকে না। তাছাড়া রোগীরা আসিয়াও ডাক্তারের দেখা পায় না। তাহার পর দেখা দিল পৃথিবীব্যাপী মন্দা। পাটের বাজার একেবারে পড়িয়া গেল। রোগ হইলেও আর লোকে ডাক্তার দেখাইতে পারে না। বিনয় মহা অর্থকষ্টের মধ্যে পড়িল। সে লোক খারাপ নয়, হাতে পয়সা থাকিলে যতক্ষণ খরচ করিতে না পারে ততক্ষণ তার মনে শান্তি হয় না। উদার দিলদরিয়া মেজাজের মানুষ। বাবাকে সে ইচ্ছে করিয়া যে অবহেলা করে তা নয়। বাবা এত ঘনিষ্ঠ, এত সুপরিচিত যে তাহার সম্বন্ধে সে কোনো খেয়ালই করে না। সতীশ মুখ ফুটিয়া কখনো ছেলেকে জানায়ও নাই তাহার অসচ্ছলতার কথা, পাছে ছেলেকে বিব্রত হইতে হয়। এই অবস্থায় একদিন বিনয় পিতার সহিত দেখা করিতে আসিল। সতীশ অপ্রত্যাশিতভাবে ছেলেকে দেখিয়া মহা ব্যস্ত হইয়া উঠিল। সারা বাড়ির মধ্যে একখানা চেয়ার কি টুল পর্যন্ত নাই, ছেলেকে বসিতে দেয় কিসে যে। বিনয় বলিল, থাক বাবা থাক, আমি এই যে বেশ বসেছি। সতীশ ব্যস্ত সুরে বলিল, উহ, ঘেমে একেবারে। দাঁড়াও, একটু চা করে আনি। ভাড়াটে মোটরে এলে কেন? তোমার গাড়ি কোথায়? গাড়ি আছে, ইঞ্জিন খারাপ হয়ে গেছে, মেরামতের জন্য 1 মুঠো টাকার দরকার, হাতে পয়সা কোথায়? কাজেই গাড়ি গ্যারেজে পড়ে। পটল কোথায়? কলকাতাতেই আছে। ওর পড়াশোনার যে কি করি, মেসে তো 1 গাদা টাকা খরচ, 3 মাসের মেসের দেনা বাকি। কলেজের মাইনেও 2 মাস পাঠাতে পারিনি। পিতা পুত্রে অনেকক্ষণ পরামর্শ হইল। 3 জায়গার খরচ বিনয় তো আর পারে না। দেশের বাড়ি, টাউনের বাসা এবং দিব্যেন্দুর মেস ও কলেজের খরচ। কি এখন করা যায়? বিশেষ কিছুরই মীমাংসা হইল না। উঠিবার সময় বিনয় কুণ্ঠিতভাবে বাবাকে 2টি টাকা দিতে গেল। ছেলের শুষ্ক ও চিন্তাকুল মুখ দেখিয়া বৃদ্ধ টাকা 2টি প্রাণে ধরিয়া লইতে পারিল না। বলিল, রেখে দাও এখন, সোমবার দস্তিঘাটা থেকে ডাক এসেছিল, কিছু পেয়েছি। তোমার মোটরের ভাড়াও তো লাগবে আবার। গ্রামের একটি ছেলে রেলে কাজ করিত। ছুটি লইয়া দেশে আসিয়া প্রায় সন্ধেবেলা সতীশের কাছে গল্প করিতে আসিত। একদিন সতীশ বলিল, দেখো উমাপদ, ভাবছি কি জানো, তোমার জ্যাঠাইমাকে ওর বাপের বাড়িতে রেখে আমি কাশী চলে যাই। একজন লোকের কাশীতে বেশ চলবে, নইলে এদিকে সবই তো শুনলে। বিনয় বড় মুশকিলে পড়েছে। রুগীপত্তর নেই, ডাক নেই, এ বাজারে 2টো সংসার চালানো কি সোজা কথা রে বাবা? আমরা চলে গেলে ও তবু খানিকটা খোলসা হয়। তাছাড়া কাশীতে আমার বন্ধুবান্ধব ভর্তি। আহা, কত কাণ্ডই করেছি সব এক সময়। কাশীতে কাকে না চিনি। উমাপদ আবাল্য এসব গল্পের সঙ্গে পরিচিত। সে বলিল, পাগল হয়েছেন? আপনার ছেলেবেলার আমলের তারা কি আর কেউ এখন আছে ভেবেছেন? সেসব কি? সতীশ কথাটা পছন্দ করিল না। বাধা দিয়া বলিল, তুমি কি করে জানলে নেই? আমাদের সেসব ডানপিটে দলের ছেলে হঠাৎ মরবার নয় যেন। ছেলে কথাটা অসতর্ক মুহূর্তে মুখ দিয়ে বাহির হইয়া গেল। সব আছে, হে হে, হঠাৎ আমরা মরছি নে। তুমি জানো না আমাদের সে দলের কথা, শুনবে তবে? উমাপদ ব্যস্ত হইয়া বলিল, ইয়ে জ্যাঠামশাই, আর একদিন বরং এসে, আজ একটু কাজ আছে, উঠি এখন। দিন 15 পর
সতীশ একদিন কাশী স্টেশনে দুপুরবেলা নামিল। স্ত্রীকে মেহেরপুরের ছোট শালার কাছে রাখিয়া আসিয়াছে। আসিবার সময় বাড়ির চাবিটা আন্নাকালীর হাতে দিয়ে আসিয়াছে, বিনয় আসিলে দিবার জন্য। ছেলেকে কোনো খবর দেয় নাই। কেন মিছিমিছি তাহাকে বিব্রত করা? কাশীতে নামিয়া মনে একটা অপূর্ব উৎসাহ ও উত্তেজনা অনুভব করিল। বাল্যের সেই কাশী এতদিন কি করিয়া ভুলিয়াছিল সে? বাংলাদেশের একটা জঙ্গলে ভরা ছোট্ট পাড়াগায় জীবনের 30টা বছর। সারাদিন ধরিয়া সে কাশীর পথে পথে ঘুরিয়া বেড়াইল। পঞ্চগঙ্গা ঘাটে স্নান করিল, বিশ্বনাথ দর্শন করিল। বাল্যের দিনগুলির সঙ্গে জড়িত যেসব জায়গায় একদিনের মধ্যে পায়ে হাঁটিয়া যাওয়া সম্ভব তাহা সে বড় বাদ দিল না। কিন্তু ধীরে ধীরে তাহার মনে হইতে লাগিল, কাশী, তাহার সে 40 বছর আগেকার কাশীকে সে যেন খুঁজিয়া পাইতেছে না। সে কাশী কোথায় গেল? এ কাশীকে তো চেনে না। গণেশ মহল্লার পুরাতন সঙ্গীদের সন্ধান কেহ জানে না। কেবল রামজীবনবাবুর মেজ ছেলে পতিতপাবন পৈতৃক বাটিতে এখনও বাস করিতেছে। পতিতপাবন সতীশকে দেখিয়াই চিনিতে পারিল। বলিল, সতীশদা, তোমার চেহারা তো এখনও বেশ আছে। আমারও ধরো এই 62 হলো। আমি তোমার চেয়ে বুড়ো হয়ে গেছি, মানে অম্বলের অসুখে আমার। এতদিন ছিলে কোথায়? নানা পুরাতন দিনের গল্প হইল। পতিতপাবনের অবস্থা ভালো নয়। ব্যবসায় বারবার ক্ষতিগ্রস্ত হইয়া সর্বশ্রান্ত হইতে বসিয়াছিল। তারপর উপরি উপরি 2টি উপযুক্ত ছেলে মারা গিয়াছে। ছোট ছেলেটি রেশম কাপড়ের ব্যবসা করে বিশ্বনাথের গলির মধ্যে, তাতেই কোনো রকমে চলে। ভাইগুলির মধ্যে কেবল ছোট ভাইটি বাঁচিয়া আছে। পাটনাতে শ্বশুরবাড়িতে বাসা বাঁধিয়াছিল, বহুদিন হইল সেইখানেই আছে। সন্ধেবেলা সতীশ দশাশ্বমেধ ঘাটে চুপ করিয়া বসিল। সম্মুখের হাসি মাখা কত অজানা তরুণ মুখের গান, আনন্দের উচ্ছ্বাস, দিব্যেন্দুর কথা মনে পড়িল। দিব্যেন্দু বলিয়াছিল, দাদা, আমি চাকরি করলে তোমার ভাবনা থাকবে না। দিব্যেন্দু জানে না যে তাহার দাদা লুকাইয়া কাশী চলিয়া আসিয়াছে। এই দশাশ্বমেধ ঘাটে এই সন্ধেবেলা যেন প্রত্যেক বালককেই মনে হইতে লাগিল দিব্যেন্দু। দিব্যেন্দু না সে 55 বছর আগেকার নিজে। আন্নাকালীর মুখ মনে পড়িল, যখন গরুর গাড়ির পাশে দাঁড়াইয়া ঘরের চাবিটা তার হাতে দিয়াছিল, সেই সময়কার তার ছলছল চোখ দুটি মনে পড়িল। না, সে ডানপিটে সে আর নেই। কাশীও তার কাছে আর কিছুই না। তার সে কাশী হারাইয়া গিয়াছে। রাত্রে ঘুম হইল না কত রাত পর্যন্ত। শুইয়া শুইয়া ঠিক করিল সে ফিরিয়া যাইবে। আন্নাকালীর জন্য কাশীর কৌটো লইতে হইবে। ছেলে মানুষ, খুশি হইবে এখন। দিব্যেন্দুর জামার উপযুক্ত খানিকটা সিল্ক পতিতপাবনের কাছে ধারে লইয়া গেলেই হইবে, গিয়া দাম পাঠাইবে। ভালো পট, বৌমা ছবি ভালোবাসে। কিন্তু সকালে উঠিয়াই সে পতিতপাবনকে বলিল, তুমি একটা উপকার করো ভাই আমার, তোমার এখানে আর কদিন থাকব। তুমি একটা বাজার সরকারি গোছের কাজ জুটিয়ে দাও দিকি আমায়। অভাবে রাঁধুনিগিরিতেও রাজি আছি, খুব ভালো রাঁধতে পারি, দেখে নেবে তারা। না, সে ছেলেকে বিব্রত করিতে ফিরিবে না। ছেলে পারিয়া উঠিবে কেন? শেষে কি দিব্যেন্দুর কলেজের পড়া বন্ধ হইবে? বৌমার গহনা বন্ধক দিতে হইবে? ছি, একটা পেটের জন্য কাশীতে আবার ভাবনা। ছোট গল্প ডানপিটে এখানেই শেষ হলো। ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।